বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন অথবা নাও জেনে থাকতে পারেন যে এনভিডিয়া বসে নেই, তারাও সিপিইউর উপরে কাজ করছে। আর এরকমটাই হয়েছিল কয়েকদিন আগে, অর্থাৎ কয়েক মাস আগেই আপনাদেরকে বলেছিলাম এনভিডিয়ার মতো কোম্পানিও ভালো ভালো সিপিইউর উপরে কাজ করছে, বিশেষ করে তাদের হপার নামের যে সিরিজ চলে আসে গ্রাফিক্স কার্ডের তার উপরে। আর সেখানে কিন্তু ইনক্লুড হয়েছিল নতুন একটা সিপিইউ গ্রেস নামে, যার কোর কাউন্ট অনেক বেশি, অর্থাৎ 144 কোরের। তো এটি নিয়ে বেশি চর্চা হয়নি যে এটার ডিজাইন কীরকম, এটা কতটুকু এফিসিয়েন্ট, আর জনসাধারণের জন্য কীরকম ডিজাইন পাবলিশ করা যায় সেটির অপেক্ষায় আমরা সবাই ছিলাম কম বেশি। তো এটি রিলিজ হয়ে গেছে আর এটি ব্যবহার করেছে টিএসএমসির 4N প্রসেস নোডের উপর। আর ফাইনালি অ্যান্ড অফিসিয়ালি এনভিডিয়া অ্যানাউন্স করে দিয়েছে তাদের এই গ্রেস সিপিইউর বা সুপার চিপটির ডিজাইন, যা আসলে অনেক ইনক্রেডিবল। তবে এখানে বলে রাখি, এগুলোর সিপিইউ সকলেই ব্যবহার করতে পারবেন না, জনসাধারণের জন্য তো নয়ই, এটা শুধুমাত্র ডেটা সেন্টার গ্রেড বা এরকম ওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। ইভেন আপনি যদি শুধুমাত্র ওইএমও হয়ে থাকেন তো সেক্ষেত্রেও এটির পসিবিলিটি অনেক কম, তাই এখনও সেভাবে ডিসক্লোজ হয়নি। তবে এর যে লেআউট বা কোর ডিজাইনগুলো হয়ে থাকে বা আর্কিটেকচার হয়ে থাকে তার একটা ঝলক দেখা গেছে, যেখানে আমরা অনেক কোর দেখতে পারছি। শুধু তাই না, এখানে কোরের সাথে আয়োডাই, ক্যাশ লেভেল, আদার্স কন্ট্রোলার, ইভেন LPDDR5X এর মতো র্যামও এখানে দেখতে পারছি, যা আসলেই অনেক ইনক্রেডিবল। আর তাছাড়াও এই সিপিইউটি বা প্রসেসরটি অনেক সিপিইউকে অলরেডি বিট করে দিয়েছে, যারা এক্সিস্টিং মার্কেটে রাজ করতেছে তাদের অবস্থাও একটু হলেও ক্রিটিক্যাল করে দিয়েছে। তবে ভয় নেই তাদের, কেননা এগুলো হপারের সাথে পেয়ার আপ হয়ে আসে। তবে হ্যাঁ, এটা নিউজ ছিল, দেখিয়ে দিলাম। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও ইন্টারেস্টিং, আর এটি আসছে ইন্টেলের কাছ থেকে। তো আপকামিং ইন্টেলের যে মিটিওর লেক সিপিইউগুলো আসছে, এগুলোর সাথে প্যাক হতে পারে ভেরি গুড পারফরমেন্সেবল ইন্টিগ্রেটেড জিপিইউ বা আইজিপিইউ, অর্থাৎ XeLPG জিপিইউ। তো এখানে তো ভালো পারফরমেন্স দিবে আমরা বুঝতে পারছি বা জানতে পারছি, বাট পারফরমেন্সে আর একটু এনহ্যান্স করতে নিয়ে আসতে চলেছে তারা রে ট্রেসিং অ্যাক্সেলারেশন, অর্থাৎ আইজিপি বা আইজিপিইউ থেকেই পারফরমেন্স উদ্ধার করা যাবে রে ট্রেসিং এর, অর্থাৎ এখানে অ্যাক্সেলারেটর হিসেবেও দেখা যেতে পারে, যা আসলে একটা ফ্রিকিং অসাম বিষয়। কারণ আমরা অনেক সময় থেকে দেখছি শুধুমাত্র রেস্টারাইজেশন পারফরমেন্স বা এই ধরনের যে পারফরমেন্স হয়ে থাকে বা বেসিক এনকোডিং ডিকোডিং, সেগুলোর আমরা ফ্যাসিলিটি পেয়েছি। তবে এবার যদি আমরা মিটিওর লেকে প্রথমত এক্সিকোর বেশি হবে, অর্থাৎ 128 থেকে 192 পর্যন্ত এক্সিকিউশন ইউনিট থাকতে পারে, আর তার সাথে যদি রে ট্রেসিং এর সাপোর্ট দেখতে পাওয়া যায়, আসলে এটা একটা খুব গ্রেট বিষয় হতে পারে গেমারদের জন্য, বিশেষ করে যারা গ্রাফিক্স কার্ড না নিয়ে গেম খেলতে চায়। তবে হ্যাঁ, একবারে যে ভালো পারফরমেন্স করবে তাও বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, নিউজ এসেছে যে এটি রে ট্রেসিংকে এক্সেলারেট করতে পারে বা সাপোর্ট করতে পারে আইজিপি সেকশনে। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে, আর এটি ইন্টেলের জন্য একটা গ্রেট নিউজ, বিশেষ করে আপনি যদি একজন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন বা পোর্টেবিলিটি পছন্দ করেন। কেননা 13 জেনে ইন্টেল প্ল্যান করছে যে তাদের যে i5 সিপিইউ হবে, অর্থাৎ 13600HX মোবাইল লাইন আপের প্রসেসর। তো সেখানেই আপনারা দেখতে পারেন 14 কোর এবং 20 থ্রেড, যা আসলে বিশাল একটা ব্যাপার, বিশেষ করে বাজেট সেগমেন্টের জন্য। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ল্যাপটপগুলোর মধ্যেই আপনারা হাই এন্ড বা সিপিইউ ইন্টেন্সিভ কাজ করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা Core i5 ল্যাপটপের জন্য প্রসেসর আসছে 14 কোর অ্যান্ড 20 থ্রেডের সাথে, যা অনেকের উপকার করতে পারে যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইনভলভ আছেন, আর বিশেষ করে যারা ট্রাভেল বা পোর্টেবিলিটি পছন্দ করেন। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের কাছ থেকে এই নিউজগুলোই শুধুমাত্র এক্সক্লুসিভ হয়ে থাকে, অর্থাৎ তারা যে আপকামিং 13 জেন র্যাপটর লেক সিপিইউ নিয়ে আসছে, বিশেষ করে যদি আমি কথা বলি Core i9 13900K এর সাথে, যেহেতু এটা এখনো আসেনি, এর ইঞ্জিনিয়ারিং স্যাম্পলগুলো টেস্ট হয়েছে। তবে এখানে মজার বিষয় হচ্ছে আপ টু 6.18 গিগাহার্টজ পর্যন্ত চলে গিয়েছিল নর্মাল ওভারক্লকিং মোডে। তবে অবভিয়াসলি এটা লিকুইড চিলার অ্যাটাচ করেই হয়েছে। তবে কথা হচ্ছে তারা যে এই ধরনের প্রসেসরগুলোকে টেস্ট করছে, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন যে ইন্টেল কখনোই চায় না AMD তাকে বিট করে দেখ, বিশেষ করে ক্লকের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এখানে যে কের কথা বলছিলাম, এখানে এফ যুক্ত হবে, অর্থাৎ দুইটাই সিমিলার ধরে নিন, শুধু আইজিপি বাদে
তো তারপরের যদি নিউজের কথা বলি এই রিলেটেড, তো অবশ্যই সেটি আরও ইন্টারেস্টিং, কেননা এর যে পুরো স্পেসিফিকেশনের লিক সেটা আমাদের সামনে চলে এসেছে, যা খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে আপনি যদি একজন বাজেট ইউজার হয়ে থাকেন। আর আমি আপনাদেরকে বলছি, বাজেট সেগমেন্ট বা মিড রেঞ্জ ক্যাটাগরিতে অর্থাৎ Core i5 লেভেলে যা কাজ করছে তা আসলেই একটা প্রশংসার দাবিদার। শুধুমাত্র ইন্টেল না, AMD কেও দিতে হবে, তো সেটিতে পরে আসছি। তো তার আগে আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ করবেন, কেননা সামনে প্রপার পিসি বিল্ডের ভিডিও আসছে উইথ মিড রেঞ্জ ক্যাটাগরিতে। শুধু তাই না, তার সামনে আরও থাকছে আরও কিছু ইন্টারেস্টিং বিষয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনও বাজিয়ে রাখবেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এর যে পুরো স্পেক শিট লিক হয়েছে সেটির বিষয়ে। তো প্রথমত এখানে পাওয়ার টেস্ট করা হয়েছিল কিছু মোডে, অর্থাৎ PL1 PL2 এই ধরনের মোডে, তো সেখানেই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথমে যদি i9 13900 এর কথা বলি, সেটি অ্যারাউন্ড 2 GHz 65 ওয়াট টিডিপি নিয়ে থাকে, যার কোর কাউন্ট হচ্ছে 8+16, অর্থাৎ 8 পারফরমেন্স কোর আর 16 এফিশিয়েন্ট কোর। আর পারফরমেন্সের 8 কোরের সাথে থাকছে আরও 8টি থ্রেড, অর্থাৎ 16 থ্রেড হয়ে যাচ্ছে। তারপরে যদি কথা বলে i9 13900K, তো এটি 3 GHz অ্যারাউন্ড 125 ওয়াট পর্যন্ত গিয়েছে, যা বিশাল একটা পাওয়ার কনজিউমিং বিষয়। আর এগুলোর ক্যাশ হচ্ছে 36 MB লেভেল 3। তবে এখানে হয়তোবা আপনি আরেকটা জিনিসকে নোটিস করতে পারছেন বা নাও করতে পারেন, অর্থাৎ IGP সেকশনে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এফ ভেরিয়েন্টগুলো বাদে Core i5 পর্যন্ত একটা দুইটা সিপিইউকে বাদ দিয়ে 32 এক্সিকিউশন ইউনিট দেখা যাচ্ছে ইন্টেলের এক্সি কোর সমৃদ্ধ CPU সেকশনে। তাছাড়াও যদি আমি Core i7 এর কথা বলি, তো সেক্ষেত্রে এখানেও নর্মাল ব্রেস ফ্রিকোয়েন্সিতে অ্যারাউন্ড 3.4 থেকে 3.5 GHz পর্যন্ত 125 ওয়াট টিডিপি নিচ্ছে। তবে এখানে যদি কোর লেআউট দেখি, তো সেক্ষেত্রে 8+8 অর্থাৎ 24 থ্রেডের সাথে আসবে এই Core i7। তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে Core i5 এর ক্ষেত্রে, আপনি যদি এবারে Core i5 13600K থেকে শুরু করে 13400 পর্যন্ত যে কোর লেআউট দেখতে পারছি, এটা আসলেই ইন্টারেস্টিং। অর্থাৎ এবারে Core i5 হতে চলেছে একবারে লোয়েস্ট ভেরিয়েন্টটি 10 কোরের, আর থ্রেড 16টা তো অবশ্যই থাকবেই। আর এটিও নর্মাল 2.5 GHz 65 ওয়াটকে অফার করছে আর 20 MB ক্যাশ। তো শুধুমাত্র 13400 যে সিপিইউটি হবে সেটিতেই শুধুমাত্র IGPতে একটু কম দেখা যাচ্ছে, অর্থাৎ 24 এক্সিকিউশন ইউনিট আরেকটা নিচে থাকবে, সেটি হচ্ছে i3 13100, সেটিতেও শুধুমাত্র 24টাই দেখা যাচ্ছে। তবে 32টা দিলে অনেক ভালো হতো। তবে আপনি একটা জিনিস চিন্তা করুন, এই সিপিইউগুলো যদি একবারে PL2 লেভেলে ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পাওয়ার ড্র করতে থাকে, তো এটি অ্যারাউন্ড 350 ওয়াট পর্যন্ত যেতে পারে। বিশেষ করে 350 ওয়াট চিন্তা করুন যারা আপকামিং অ্যাডা লাভলেস বেস কার্ড চালাবে, অর্থাৎ মিনিমাম তাকে 1000 বা 1200 ওয়াট তো তাকে কিনতেই হবে পাওয়ার সাপ্লাই হিসেবে। 350 ওয়াট, ইটস টোটালি ইনসেইন। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর AMD এখানে বাজিমাত করে দিতে পারে তাদের আপকামিং জিওনোয়া এপিক সিপিইউর উপরে। আমরা জানি সেটি Gen 4 আর্কিটেকচারের উপর বিল্ড হবে, আর তার চেয়েও বড় বিষয় হচ্ছে এটি 96 কোরকে অফার করবে, অর্থাৎ 192 থ্রেড, যা বিশাল একটা প্ল্যানটি হতে চলেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাপার র্যাপিড যে ইন্টেলের ফ্ল্যাগশিপ সিপিইউ হবে এই গ্রেডে, তো সেক্ষেত্রেও সেটিকে বিট করতে পারবে না দুইটা সিপিইউ মিলে। আপনি বুঝতে পারছেন বিষয়টি। তাই অবশ্যই AMD আবারও বাজিমাত করে দিবে সার্ভার বা ডেটা সেন্টার গ্রেড সিপিইউর ক্ষেত্রে। তো এর যে সিনেবেন্স R23 স্কোর এসেছে, এটি অ্যারাউন্ড 1,10,000 মতো স্কোর করতে পেরেছে মাল্টি থ্রেডেডে, যেখানে ইন্টেল করতে পেরেছে শুধুমাত্র 80+ আপ। তারপরের যে নিউজটি আসছে সেটিও AMDর কাছ থেকে, আর AMDর কিছু বিষয় আমি আপনাদেরকে তুলে ধরি, কেননা কয়েকদিন পরেই অর্থাৎ 29 অগাস্টে তারা অ্যানাউন্স করে দিতে চাচ্ছে তাদের প্রতীক্ষিত Gen 4 আর্কিটেকচারের CPU, অর্থাৎ 7000 সিরিজ বা Raphael সিরিজও আপনারা বলতে পারেন। তবে এটি লঞ্চ হতে সময় নেবে কিছুদিন, অর্থাৎ 29 সেপ্টেম্বরে এগুলো লঞ্চ হয়ে যেতে পারে, অর্থাৎ 27 থেকে 29 তারিখের মধ্যেই। হাতে যেহেতু আমাদের আর বেশি সময়ও নেই, তো মাদারবোর্ড ভেন্ডাররাও কিছু করতে চাচ্ছে। তবে এখানে প্রবলেম হচ্ছে রিভিউয়াররা ক্লেম করছে AMDর যে নতুন প্ল্যাটফর্ম হবে এবং 7000 সিরিজের জন্য কম্প্যাটেবল মাদারবোর্ড, সেগুলোর সাথে একটু ইস্যু হচ্ছে বায়োস রিলেটেড। এটা একবারে মেজর কোনো সমস্যা না, তবে হ্যাঁ এটা ফিক্স করতেও অনেক সময় লাগতে পারে, তো সেজন্যই হয়তোবা এটিকে আরও ডিলে করতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে। হ্যাঁ, অ্যানাউন্স তো তারা খুব তাড়াতাড়ি করতেই পারে। আর যেহেতু এখানে কথা চলছে AMDর
অবশ্যই বলতে হবে কিছু রিভিউয়ারদের কথা, কেননা এখানে একটা পিকচার সহ লিক হয়েছে Ryzen 7 7700X CPU, যা আমরা AM5 সকেটেই দেখতে পারছি, আর এটা মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিতে পারবে বলে আমরা আশা করি উইথ গ্রেট প্রাইসিং এর সাথে। এখানে শোনা যাচ্ছে যে $300 অ্যারাউন্ড পাওয়া যাবে 105 ওয়াটের টিডিপি আর 5.4 GHz পর্যন্ত যেতে পারে উইথ 40 MB ক্যাশের সাথে। তবে এখানে আরও একটা সমস্যা হচ্ছে এর প্রাইসিং এখনও কনফার্ম না, অর্থাৎ অনেক জায়গা থেকে জানা যাচ্ছে যে তাদের যে প্রাইস তারা অনেকটাই বাড়াতে পারে। বিভিন্ন ওয়েবসাইটেও দেখা গেছে যে প্রি লিস্টিংয়ে দিয়ে দিয়েছিল অনেক প্রাইস। তবে কথা হচ্ছে আপনি যদি এই প্ল্যাটফর্মে আসতে চান অলরেডি আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। প্রথমত সিপিউর প্রাইস বেশি, আর তাছাড়াও ইন্টারেস্টিং তথ্য কালকে চলে এসেছে, অর্থাৎ X670 বা ই সিরিজের যে মাদারবোর্ডগুলো হবে এগুলো অনেক প্রাইসি হতে চলেছে, অনেক বলছি মানে অনেক বেশি হতে চলেছে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনটা জিনিসের প্রাইস যদি বেশি হয় তো কোনোভাবে আপনি বাজেটের মধ্যে থাকতে নাও পারেন। তবে দেখি AMD কি করে, অ্যানাউন্সের তো আর বেশি দিন সময়ও নেই। তারপরের যে নিউজটি আসছে সেটি TSMCর কাছ থেকে, আর TSMC সিকিউর করে দিয়েছে তাদের যে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস হবে এটির অর্ডার কনফার্ম হয়ে গেছে AMD, কোয়ালকম এবং আরও কয়েকটা কোম্পানির কাছ থেকে, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি এর ম্যাস প্রোডাকশন শুরু করতে যাচ্ছে। দেখি সামনে কি হয়। তো এখন আসে জিপিইউ নিউজে, আর প্রথমেই বলবো আমরা ইন্টেল আর্ককে কেন্দ্র করে, কেননা এখানে A580 মতো গ্রাফিক্স কার্ডের শো আপ হয়ে গেছে বা লিক হয়েছে। ভলকান API-তেও এর বেঞ্চমার্ক চলে এসেছে, যেটা মোটামুটি ইমপ্রেসিভ করছে অ্যাসেস অফ দ্য সিঙ্গুলারিটির মতো গেমিং বেঞ্চমার্কে। আসলে এটা কতটা স্টেবল পারফরমেন্স করবে আর এটি নিয়ে আমার অবশ্যই সন্দেহ থাকবে। তাছাড়াও যদি আমি আর্ক A770 নিয়েও কথা বলি, অর্থাৎ তাদের ফ্ল্যাগশিপ কার্ড নিয়ে, তো সেক্ষেত্রেও এখানে ব্লেন্ডার সাইকেলে অনেক ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে যদি আমি রে ট্রেসিং এর কথা বলি তো এখানে অনেক ভালো পারফরমেন্স দেখা গেছে নতুন গ্রাফিক্স কার্ড হিসেবে। তবে দেখি তারা কোন বছরে তারা এক্স্যাক্টলি গ্রাফিক্স কার্ড নিয়ে আসে। তারপরে চলে যাই AMDর দিকে, আর AMD এখানে মোটামুটি ভালো কিছুই কাজ করতে যাচ্ছে তাদের RDNA 3 আর্কিটেকচারে। আর তাছাড়াও অ্যাডা লাভলেসের যদি কথা বলি তো অবভিয়াসলি তারা অনেক পাওয়ার হাঙ্গার এবং হাই পারফরমেন্সেবল কার্ড নিয়ে আসতে চলেছে। তবে বিষয় সেগুলো না, বিষয় হচ্ছে পুরাতন কার্ড নিয়ে, বর্তমান সময় যে কারেন্ট কার্ড আছে সেগুলো না, অর্থাৎ RDNA 2 অথবা অ্যাম্পিয়ার আর্কিটেকচারের। তো আমরা যদি ওভারঅল এর গ্রাফিক্স কার্ডের প্রাইস দেখি সারা পৃথিবীতে যেখানে ড্রাস্টিক্যালি নামতে শুরু করে দিয়েছে আর এতটাই কমতে শুরু করে দিয়েছে, চিন্তা করুন যে MSRP-তে যেই কার্ডগুলো ছিল তার চেয়ে 30% কম প্রাইসে বিক্রি হচ্ছে, যা আসলে একটা ইনক্রেডিবল বিষয়। আর সেকেন্ড হ্যান্ড মার্কেট তো আরও সমৃদ্ধশালী, কিন্তু বাংলাদেশে বিষয়টাই আলাদা, অর্থাৎ ডলারের রেট অনেক বৃদ্ধি হওয়ার কারণে গ্রাফিক্স কার্ডের রেট এখনও কমছে না বাংলাদেশে। আমি জানি না কবে এটা ফিক্স হবে, তবে এটা সময়ের দাবি যে গেমাররা একটা গ্রাফিক্স কার্ড নিয়ে গেমিং করতে পারবে, ইভেন ভালো একটা ডিলের সাথে সুযোগ পায়, তো সেটির দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাকি এই রিলেটেড একটা ভিডিও সামনেই আসতে চলেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।